গল্প ক্রান্তি। সিপাহী বিদ্রোহ তখন সবে শেষ হয়েছে। ইংরেজদের প্রবল পরাক্রমে নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে বিদ্রোহীরা। আর কোনো পথ না পেয়ে চুপ করে গিয়েছে এক সময় তেজিয়ার লড়াকু মানসিকতার সৈনিকেরা। কিন্তু তাহলে কি হবে? পাষণ্ড অত্যাচারী ইংরেজদের ভেতরে ভেতরে তো তখনও ধিকি ধিকি আগুন জ্বলছে। অস্ত্রধারী সিপাহী দেখলেই সেই আগুন ধক করে দাবানলের মতন বেড়ে ওঠে। আর সেই আগুনে ইংরেজ সৈনিকরা হয় সেসব সিপাহীদের জ্যান্ত পুড়িয়ে মারে, আর নয়তো গাছে বেঁধে চাবুকের আঘাতে ছিন্ন ভিন্ন করে। বিদ্রোহ শেষের পরেও এই বিভীষিকা দূর হলো না, বরং দিন দিন বেড়ে চলল। একটা নতুন হুজুগ তুলে মারমুখী ইংরেজ সৈনিকরা উৎপাত চালাতেই থাকল। বলাই বাহুল্য, এইসব হুজুগ ছিল সর্বৈব মিথ্যে। কিন্তু আবারও একদিন রটনা রটল, ছত্রভঙ্গ সিপাহীরা আবার জোট বাঁধছে। এই লালমুখ গোড়াদের সর্বাঙ্গ জ্বালাতে প্রস্তুতি নেবার পালা চলছে চুপি চুপি। এই জনরব প্রচারের পর একদিন বেরেলির ইংরেজ দুর্গ থেকে 8 ডজন বন্দুক চুরি গেল। কারুর বুঝতে বাকি থাকলো না এটা নিরস্ত্র সিপাহীদের কাজ। চারিদিকে হুলস্থুল পড়ে গেল। ইংরেজ সেনাপতির আদেশে তাদের পোষ্য সৈন্যদল বেরলিতে অভিযান চালালো বটে, কিন্তু আসল লোকেদের পেল না। উল্টে কিছু নিরপরাধীদের ধরে এনে হয় পুড়িয়ে মারল, নয়তো জ্যান্ত কবর দিল। এতে বন্দুক চুরির হ্রাস হলো না, দিন দিন বেড়ে চলল। সেনাপতিরা মিলিটারি কমিশন বসালো। ঠিক হলো, ধরা পড়া আসামিদের আগে জেরা করে তাদের পেট থেকে কথা বার করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্ধত সিপাহীদের দমন করতেই হবে, না হলে ইংরেজদের শিওরে সমন উপস্থিত হবে। এই বক্তব্য রাখলেন মিলিটারি কমিশনের দুঁদে মুখ্য সভাপতি ক্যাপ্টেন থর্নটন। সময়টা 1858 খ্রিস্টাব্দের জুলাই মাস। একদিন ক্যাপ্টেন থর্নটন ঘোড়ায় চেপে সেনানিবাস থেকে বের হবে। এমন সময় এক আর্দালি এসে তাকে একখানা জরুরি আদেশপত্র দিল। সেই আদেশপত্রে ক্যাপ্টেনের স্বাক্ষর চাই। ক্যাপ্টেন থর্নটন ঘোড়া লাগাম টেনে ঘোড়া থেকে নামলেন। আর্দালিকে জিজ্ঞেস করলেন, এইটা কি? আব্দুল গফুর নামে এক সিপাহীকে কাতল করার পরোয়ানা সাহেব। একজন সার্জেন্ট তাকে পাহাড়ের উপর গ্রেপ্তার করেছে। আসামির কোনো বক্তব্য? কোম্পানি সৈন্যদের দেখে সে তার নিজের হাতে থাকা বন্দুক তাড়াতাড়ি পাহাড়ের এক গুহার মধ্যে ফেলে দেয়। আসামি বলেছে তার ভাই পাঞ্জাবে সওদাগিরি করে, আজ কয়েকদিন হলো দেশে এসেছে। তাই সে তার ভাই আব্দুল আব্বাসের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তার কোনো কুমতলব নেই। পথমধ্যে সে বন্দুকখানা কুড়িয়ে পায়। সেটা হাতে নেবার সময়ই নাকি ওকে সৈন্যরা দেখে, দিয়ে ভুল বোঝে। সাহেব, বলি কি, এই মুসলমান সিপাহীটার কথায় বিশ্বাস করা যায় না। আমি হলপ করে বলছি, সে সরকারের বন্দুক চুরি করে বিদ্রোহীদের সাহায্য করতে যাচ্ছিল। একে জেরা করে কিচ্ছুটি পাবেন না। কিছু স্বীকার করার হলে এতক্ষণে সে স্বীকার করে ফেলত। ওর প্রাণদণ্ড হওয়া উচিত। তুমি ঠিকই বলিয়াছ। ওই শুয়ারগুলোকে গুলি করে পশুর মতো হত্যা করো। এই বলে ক্যাপ্টেন থর্নটন আদেশনামাতে নির্দ্বিধায় খসখস করে সই করে দিয়ে ঘোড়ায় চেপে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে সেই আদেশনামা সার্জেন্টের কাছে চলে গেল। ততক্ষণে সেই সার্জেন্ট চাবুকের নৃশংস আঘাতে আব্দুল গফুরকে আধমরা করে দিয়েছেন। মাটিতে পড়ে সে কাতরাচ্ছে। এদিকে ক্যাপ্টেনের স্বাক্ষরিত আদেশনামা হাতে নিতেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। পকেট থেকে রিভলভার বের করে চালিয়ে দিলেন গফুরের বুক লক্ষ্য করে। যাদের যাদের চোখের সামনে এই হত্যা ঘটল তাদের মধ্যে আব্দুল গফুরের ভাই আব্দুল আব্বাসও দাঁড়িয়েছিল। দাঁতে দাঁত চেপে সে তার নিরপরাধী ভাইয়ের মৃত্যু প্রত্যক্ষ করল। তার শোক সন্তপ্ত মূর্তিময় দেহটা নিমেষে জ্বলে উঠল। সে ঠিক করল এই প্রতিশোধ সে নেবেই।
উদ্ভ্রান্তের মতন সে ছুটে গেল ভাইয়ের বাড়ি। দেখল সদ্য বিধবা ভাইয়ের গর্ভবতী বউটা মাটিতে আছড়ে পড়ে কাঁদছে, আর তার পাশে ওর আর দুই শিশুপুত্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাদের মায়ের দিকে। মাইরা ফেললে গো, এক্কেরে শেষ কইরা দিলে। ও কিচ্ছুটি করে নাই গো, কিচ্ছুটি করে নাই। ভাইয়ের সাথে দেখা করতে গেছিল গো, জানে মেরি দিলে ওরা। আমার এই পেটের চাওয়ালটারে, আমার পেটের চাওয়ালটারে মা ভাড়া করি দিলে গো, মা ভাড়া করি দিলে। এখন আমি কি করু আল্লাহ, আমি কি করু? তুমি ওদের ছাইরো না আল্লাহ, তুমি ওদের শাস্তি দিও, ওদের সবাইকে শাস্তি দিও আল্লাহ। আব্বাস আর আত্মসংবরণ করতে পারল না। ঘরে মরচে ধরা অনেক পুরনো একটা পিস্তল ছিল। আব্বাস সেটা হাতে তুলে নিয়ে ক্যাপ্টেন থর্নটনকে মারার জন্য হন্তদন্ত হয়ে যেই না বেরোতে যাবে, অমনি এক সন্ন্যাসী এসে তার পথ আটকে দাঁড়ালো। সন্ন্যাসীটির নাম কারোরই জানা নেই। তার বয়স বেশি না হলেও আপামর হিন্দু মুসলিম তাকে সমভাবে ভীষণ শ্রদ্ধা করে। কখনো মুসলিমদের কাছে তিনি ফকির বাবা, তো কখনো হিন্দুদের কাছে স্বামীজি, আর কোম্পানির নফরেরা তাকে বলতো পলিটিক্যাল স্পাই। যে যাই বলুক, তার কোনো দিকে ভ্রুক্ষেপ ছিল না। সংসারের সুখ দুঃখ বা জাতিভেদের গণ্ডির অনেক ঊর্ধ্বে তিনি বিচরণ করতেন। সন্ন্যাসী এক দৃষ্টে গফুরের বউ, বাচ্চা ও আব্বাসের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, আব্বাস মিয়া, প্রতিহিংসার জন্য প্রস্তুত হচ্ছ? যারা আমার নিরপরাধ ভাইকে অবিচারে মেরে ফেললে তাদের এই নিজের হাতে খুন করে শোক খোসাবো আমি। প্রাণ যাক, যাক প্রাণ, তাও শিকার। ওরে আমি ছাড়বো না, ওরে আমি ছাড়বো না। শান্ত হও। অত্যাচারের দণ্ড দেবেন তো ওই উপরওয়ালা। তিনি তার কাজ ঠিক করবেন। প্রতিদিন লাল স্রোত বয়ে যাচ্ছে আমাদের বুকের উপর দিয়ে। তুমি আর সেই স্রোতে জোয়ার এনো না আব্বাস। আব্বাস দৃঢ় হাতে বন্দুকটা চেপে ধরে সন্ন্যাসীর মুখের উপর স্থির দৃষ্টি রেখে বলল, ফকির সাহেব, আপনি সন্ন্যাসী মানুষ, সংসারের নিজের রক্তের সম্পর্কের মানুষদের মায়া আপনারা কবেই কাটিয়ে উঠেছেন। তাই আপনি বুঝতে পারছেন না আমার কষ্টটা। আমার ভাইয়ের বিধবা বউ, বাপ হারা সন্তানদের কষ্টটা আমি যে পণ করেছি তা আমি পালন করবই। আমারে বাধা দেবেন না। তোমার রাগ হওয়া স্বাভাবিক আব্বাস মিয়া। শুধু এটুকুই বলবো, আমার কথা শুনলে তুমি কখনো কর্তব্যচ্যুত হবে না। ধরে নাও তোমার মনোবাসনা অন্যভাবে পূর্ণ হবে। আমি অন্যায় অনুরোধ রাখিনি। আমরা সকলে আপনাকে পীরের মতো মানি। আপনার অবাধ্য কখনো হয়নি, আজ হব না। কিন্তু কিন্তু আমার এই বুকটা যে ফেটে যাচ্ছে কষ্টে। আমার ছোট ভাইটা আমার সঙ্গে দেখা করতেই তো যাচ্ছিল। ওরা সে কথা বিশ্বাসই করতে দিল না, বিশ্বাসই করলো না। আমার সামনে মেরে দিল ওকে। এই অন্যায় আর কতদিন? সেই অত্যাচারীর কবে শেষ হবে? সেই অত্যাচারী কবে শেষ হবে? সন্ন্যাসী একবার আকাশের দিকে চাইলেন। তখন সন্ধ্যা প্রায় হয়। সেই সান্ধ্যক্ষণে হালকা মিটমিটে তারার দিকে তাকিয়ে তিনি কিছুক্ষণ কি একটা ভাবলেন। তারপর দূরের জঙ্গলটার দিকে
দৃষ্টি নিবদ্ধ করে রহস্যময় সুরে বললেন, ঠিক 1 বছর পরে। বন্দুকটা আবার সস্থানে রেখে দিতে আব্বাস ঘরে ঢুকল। সে অনুভব করলো আবেগের বশে সে আজ ফকির সাহেবের সঙ্গে বড় রূঢ় ব্যবহার করে ফেলেছে। ক্ষমা চাওয়ার জন্য সে বাইরে বেরোতেই দেখল সন্ন্যাসী আর নেই। সেই দিন থেকে সেই সন্ন্যাসীকে আর কেউ কোনোদিনও দেখতে পায়নি। রাত তখন 8টা। ক্যাপ্টেন থর্নটন তার ঘরের বারান্দায় পায়চারি করছেন, কি যেন একটা ভাবছেন। আজ সকালে গদাই বলে একটা বছর 15 ছোকরাকে সিপাহী সন্দেহে তার সৈনিকরা পিটিয়ে মেরে ফেলেছে, আর এই সবটা ঘটেছে তারই সামনে। যদিও তখন তিনি সেটা খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, কিন্তু সেই ঘটনা মনে করতেই তার যেন ভীষণ অস্বস্তি হচ্ছে। আমি কি এই সকল কাজ ঠিক করিতেছি? কিছুদিন ধরিয়া যাদের দণ্ড দিলাম তারা সত্যি সিপাই কিনা তা তো জানা গেল না। তবু ওদের মারিয়া ফেলাটা কি ঠিক হইল? না, ধুর, এসব আমি কি ভাবিতেছি। ওই নিগরগুলোর জন্য এত ভাবার কি আছে? দোষ হোক বা না হোক, ওদের সাফ করে দিতেই হবে। তা হইলেই ওরা বুঝিবে আমাদের ক্ষমতা। এই সময় একজন দেশীয় সৈনিক হঠাৎই ক্যাপ্টেনের সামনে এসে দাঁড়ালো। ঘোড়া থেকে নেমে ক্যাপ্টেনের সামনে মিলিটারি কায়দার 1 হাত সিলাম ঢুকে ক্যাপ্টেন থর্নটনের হাতে গালামোহর করা নীল বর্ণের খামে মোড়া একটা চিঠি দিল। ক্যাপ্টেন সেই খামটা নিয়ে তার গালামোহর ভেঙে চিঠিটা বের করলেন। এই সময় যদি তিনি একবার সেই সৈনিকের দিকে তাকাতেন তাহলে লক্ষ্য করতেন তার মুখে অজস্র আতঙ্কের বিন্দু ভিড় করেছে। খুব কষ্টে মৃদু মৃদু ঢোক গিলছে সে। কি এমন ঘটেছে? কি আছে ওই চিঠিতে? কেন এই যুবা সৈনিকের মুখে এমন তীব্র ভয়ের ছাপ? ওদিকে ক্যাপ্টেন থর্নটন ততক্ষণ চিঠিটা খুলে পড়তে শুরু করেছেন। নীল বর্ণের চিঠির কাগজে ইংরেজিতে কেবল কয়েকটা কথা লেখা। 1858 সালের 17 জুলাই আব্দুল গফুরকে মেরেছ। 1859 সালের 17 জুলাই তোমাকে মরতে হবে থর্নটন। পাপের প্রায়শ্চিত্তের আর 1 বছর বিলম্ব মাত্র। চিঠির নিচের সই খুব অস্পষ্ট। সেটা কার সই থর্নটন কিছুই বুঝতে পারলেন না। কপালে ভাঁজ পড়ল তার। পত্র বাহককে জিজ্ঞাসা করলেন, কে এই চিঠি আনিয়াছে? সিপাহী আব্দুল গফুর। হোয়াট ব্লাডি ফুল! ইটস ইম্পসিবল! গফুরের প্রাণদণ্ড হইয়াছে। আমি নিজে সেই আদেশনামাতে সই করিয়াছিলাম। হ্যাঁ সাহেব, আপনি ঠিক বলেছেন। সার্জেন্ট জানাব যখন গফুরকে গুলি করে তার মৃতদেহ পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দেন, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলুন? সেই সিপাহী আব্দুল গফুর এই কেল্লার ভেতরে এসে নিজের হাতে আমাকে এই চিঠিটা দিয়ে গেল। থর্নটন কুসংস্কারাচ্ছন্ন লোক নন, সুতরাং সেই সৈনিকের কথা তার মোটেও বিশ্বাস হলো না। কাজেই চোখের মাথা খেয়েছ, বসে বসে আরো মাথা মোটা হচ্ছ ইত্যাদি নানা ইতিউতি ভৎসনা করে পত্রবাহককে বিদায় করে দিলেন। কিন্তু মনের মধ্যে সেই যে তার খচখচে ভাবটা উদয় হলো, তবুও জোর করে তিনি তা কাটিয়ে উঠতে চেষ্টা করলেন। এতদিন সহস্তে প্রচুর লোককে পিঁপড়ের মতন পিষে পিষে মেরেছে যে দুধে ইংরেজ অফিসার, তার এই সামান্য চিঠিতে দমে গেলে চলবে কেন? ক্যাপ্টেন থর্নটনের স্ত্রী লেডি থর্নটন তখন আগ্রায় ছিলেন। 16ই আগস্ট রাত্রে ক্যাপ্টেন বেরেলি থেকে স্ত্রীকে দেখার জন্য আগ্রায় এলেন। অনেকদিন পর লেডি থর্নটনের সঙ্গে তার দেখা হওয়াতে সারাদিন ক্যাপ্টেন থর্নটনের বেশ মজাতেই কাটল। পরদিন সকালে থর্নটনের ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়ে গেল। তিনি বিছানা ছেড়ে উঠতেই লেডি থর্নটন
তার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন। চিঠিটা সেই আগের মতনই, নীল খামে আটা। আর সেটা দেখে ক্যাপ্টেনের মুখটা পাংশুবর্ণ হয়ে গেল। কাঁপা কাঁপা হাতে খামের উপরে সিলটা ভেঙে চিঠিটা বের করতেই দেখলেন তার উপরে ইংরেজিতে লেখা, পাপের প্রায়শ্চিত্তে আর 11 মাস দেরি থন্ডন। কে এই চিঠি আনিয়াছে? এই তো একটু আগে ভাঙড়ুর বারান্দায় বেড়াইতেছিলাম, একটা দীর্ঘদেহী মুসলমান সিপাহী আমার হাতে চিঠিটা দিয়া কোনো কথা না বলিয়া চলিয়া গেল। কাহার চিঠি উহা? কারোর না। উফ, কে এই সিপাহী? কে কে? থনটন চিঠিটা প্রবল আক্রোশে টুকরো টুকরো করে ছিঁড়ে ঘরের বাইরে ফেলে দিলেন। তারই একটা টুকরো হাওয়ার ঝাপটায় আবার ঘরের মধ্যে চলে এসে ক্যাপ্টেনের মুখে এসে পড়ল। তিনি বিরক্তি ভাব নিয়ে টুকরোটা ফেলতে যাবেন, হঠাৎই তার নজরে এলো সেই টুকরোর মধ্যে লেখা আছে 11 মাস। ক্যাপ্টেন আর শান্ত থাকতে পারলেন না। দিনরাত তার মনে হতে লাগলো তাকে কেউ অনুসরণ করছে, কোনো এক অতি প্রাকৃত ঘটনা তার পিছু নিচ্ছে, যার সঙ্গে ওই চিঠির যোগ রয়েছে। যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যাবে। এই চিঠি এইখানে কে পাঠালো? বেরেলি থেকে আগ্রায় আসার কথা কিছু বিশ্বস্ত বন্ধু আর ঊর্ধ্বতন কর্মচারী ছাড়া আর কেউ জানতো না। তাহলে বাইরের কেউ কিভাবে এখানকার ঠিকানায় চিঠি পাঠাতে পারে? আর যে চিঠি দিতে আসে সেই বা কিভাবে গফুর হতে পারে? একের পর এক অলৌকিক চিন্তা এসে ভিড় করল থনটনের মনে। তিনি শত চেষ্টা করেও এই কাঁটা তার মন থেকে সরিয়ে দিতে পারলেন না। এই ঘটনার পর অনেকটা দিন কেটে গেছে। একটা রাজকার্যে ক্যাপ্টেন থর্নটনকে আবার দিল্লি যেতে হলো। 17 সেপ্টেম্বর রাতে দিল্লির ইংরেজ সেনাপতির বাড়িতে এক প্রকাণ্ড ডিনারের আয়োজন হয়েছে। ক্যাপ্টেন কর্নেল, লেফটেন্যান্ট মেজর প্রভৃতি উত্তর পশ্চিম প্রদেশের সকল মিলিটারি জিনিয়াস আসরে উপস্থিত। কেউ গান করছে, কেউ কবিতা বলছে, কেউ নিজেদের ঘরণীর সঙ্গে নৃত্যে তাল মেলাচ্ছে। ঝলমলে বাতাবরণে মুখরিত চারপাশের আনন্দ বেশ উপভোগ করছেন ক্যাপ্টেন থর্নটনও। এমন সময় একজন খাসনামা এসে দাঁড়ালো তার টেবিলের কাছে। হাতে তার একটা চিঠি, নীল খামে মোড়া, গালামোহর করা মুখ বন্ধ চিঠি। এটা দেখেই সজোরে আঁতকে উঠলেন থর্নটন। আহ, না না, ওইখানে সরাইয়া নিয়ে যাও আমার কাছ থেকে। Hey, what's the matter? Hey, Mr. Thornton, what happened? হাত থেকে তার কাঁচের গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। বাকি সব অতিথিরা ক্যাপ্টেনের এই আচরণে একটু অবাকই হলো। বেশ শোরগোল পড়ে গেল সেখানে। থরথর করে কাঁপতে থাকা ক্যাপ্টেন থর্নটনকে সকলে ধরাধরি করে নিয়ে গেল। তাকে শুইয়ে দিয়ে সকলে বেরিয়ে যেতেই তিনি উঠে এসে কোনো রকমে চিঠিটা হাতে নিলেন। প্রথমে খুলতে সাহস না হলেও তারপর এক ঝটকায় গালাটা ভেঙে চিঠি বের করে দেখলেন তাতে লেখা, তোমার পরমায়ু আরো 1 মাস কমলো সাহেব। চরম পরিণতির জন্য তুমি প্রস্তুত তো? পরদিন ক্যাপ্টেন দিল্লি ত্যাগ করলেন। তিনি যেখানেই থাকুন না কেন পরপর কয়েক মাস এই একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলো। ধীরে ধীরে তার শরীর ভাঙতে শুরু করলো। বন্ধুদের পরামর্শে তিনি মেজাজ পরিবর্তনের জন্য কাজ থেকে অবসর নিয়ে দেরাদুনের সন্নিকটে এক পাহাড়ি অরণ্যে শিকার করতে গেলেন। সারাদিন শিকারের পর তিনি খুব ক্লান্ত। একটু বেশি জোরে ঘোড়া ছোটাতে গিয়ে তিনি বাকিদের থেকে অনেকটা আগেই চলে এসেছেন। বাকিদের জন্য অপেক্ষা করা সমীচীন মনে করে তিনি ঘোড়া থেকে নেমে সামনে একটা ছোট্ট টিলার উপরে গিয়ে খানিক বসলেন। পাশ ঘেঁষে রাখলেন তার বন্দুকটা। হঠাৎ কোথা থেকে একটা দীর্ঘকায় লোক এসে তার সামনে দাঁড়ালো। প্রথমটা ক্যাপ্টেন চমকে উঠলেন, অস্ফুটে বলে উঠলেন, হেই হেই, কে তুমি? কোথা হইতে এইখানে আসিলে?
সন্ধ্যের আবছা অন্ধকারে প্রথমে তার মুখটা থনটন ভালো করে বুঝতে পারলেন না। সেই দীর্ঘকায় লোকটি এক হাত তুলে তর্জনী নির্দেশ করে অদূরে গিরিগুহা প্রান্তটা দেখালো। একভাবে তাকিয়ে থাকতে থাকতে এইবারে ক্যাপ্টেন থর্নটন আগন্তুকের মুখটা খানিকটা বুঝতে পারলেন। দেখলেন সেই নিশ্চল নির্বাক দেহ আব্দুল গফুরের। নির্জন গিরিতটের এই আঁধারে 6 মাস আগের মরে যাওয়া মানুষটাকে জলজ্যান্ত দাঁড়িয়ে থাকতে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না থর্নটন। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, মাথা ঘুরতে লাগলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হঠাৎ কি মনে হতেই পাশে থাকা বন্দুকটা ছোঁ মেরে তুলে নিয়েই গফুরের মাথা লক্ষ্য করে গুলি ছুড়লেন। কিন্তু এ কি? আগন্তুক নিশ্চল, গুলি খেয়েও অক্ষত দেহে সে চারপাশ বিদীর্ণ করে হেসে উঠল। সেই কান এঁটো করা হাসি শুনে ক্যাপ্টেন স্থির থাকতে পারলেন না, মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারালেন। আধার কাটিয়ে সবে ভোরের আলো উকি দিচ্ছে, তখন জ্ঞান ফিরল থর্নটনের। চোখ খুলে দেখলেন তিনি তখনও সেই নির্জন গিরি প্রান্তরে পড়ে রয়েছেন, আর সেই দীর্ঘদেহী লোকটা আশেপাশে কোথাও নেই। পাগলের মতন এদিক ওদিক দৃষ্টি হাতড়ালেন থর্নটন। ওটা ওখানে কি পড়ে? কোনো রকমে পড়ে থাকা জিনিসটার কাছে গিয়ে দেখলেন প্রতিবারের মতন একই রকমভাবে গালামোহর করা একটা নীল খাম। আতিবাতি করে ছিঁড়ে ফেললেন সেটা। হাঁপাতে হাঁপাতে পড়লেন চিঠিতে লেখা একটা লাইন। সাহেব, আর কেবল 6 মাস। ক্যাপ্টেন থর্নটনের মানসিক অশান্তি দিনে দিনে বেড়েই চলল। আরদালিরা কারোর প্রাণদণ্ডের আদেশের হুকুমনামা স্বাক্ষরের জন্য তার কাছে আনলেই তিনি তা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেন। কেউ জরুরি চিঠি নিয়ে দপ্তরে আসলে তিনি ভয় ছুঁড়ে ফেলে দেন। সর্বদা তটস্থ থাকেন, এই বুঝে নীলখাম আবার এলো। আড়ালে আবডালে অধস্তন কর্মচারীরা তাকে নিয়ে হাসাহাসি করে। তার নির্দেশের পরোয়া না করেই আজকাল অনেক নিজেদের কাজ নিজেরাই করে নেন। হাস্যহীন, মাংসবর্ণ, জ্যোতিহীন, কোটরাগত চোখ নিয়ে ক্যাপ্টেন আজকাল পাগলের মতো নিজের মনেই বিড়বিড় করেন। মনে হয় তিনি যেন চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছেন। না 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 না, আমার কিছুটি হইবে না। ওকে ওখানে স্কাউন্ড্রেল, আর এক পায়ে গলে গুলি করে মারিব নেগা। বেরোলি কন্টেনমেন্টের বাইরে একদিন ক্যাপ্টেন থর্নটন ঘোড়া চড়ে সকালের দিকে খানিক বেরিয়েছিলেন। শরীর অবসন্ন, ক্লান্ত, বিনিদ্র রাতের ছাপ তার চোখে মুখে স্পষ্ট। আস্তে আস্তে তিনি তীরবর্তী একটা সেতুর ওপরে এসে পৌঁছলেন। এক অনতি দীর্ঘ খালের ওপর সংকীর্ণ এই সেতু। সেতুর অপর প্রান্তে ঘোড়া নিয়ে এসে দাঁড়াতেই চোখে পড়ল এক বৃদ্ধকে। কেউ রামোহিত তেওয়ারি না? হ্যাঁ, ওই তো। ওর ছেলে পরীক্ষিতকে বিদ্রোহী সন্দেহে তোপের মুখে উড়িয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন থর্নটন। তার আদেশে ইংরেজ সৈন্যরা বৃদ্ধের সর্বস্ব লুটে নিয়েছিল। এমনকি তার ছোট কুঁড়ে ঘরটাও আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছিল। শিরাবহুল জীর্ণ শীর্ণ একটা হাত তুলে সেই কঙ্কালদেহী বৃদ্ধ মিস্টার থর্নটনের গতি রোধ করে দাঁড়ালো। ক্যাপ্টেনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ক্যাপ্টেন সাহেব, চিনতে পারো আমায়? হ্যাঁ, আমি তো তোমার অপেক্ষাতেই সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। অপেক্ষা? আমার কাছে একটা বিশ্বাসঘাতকের বাপের কি দরকার থাকিতে পারে? এই ব্লাডি নেগা, পা ছাড়িয়ে দাও বলিতেছি,
না হলে বুকের ওপর ঘোড়ার খড় চেপে মারিয়া দেব। উদ্ধত্ত এখনো শেষ হয়নি দেখছি। তোমাকে শাস্তি দেওয়ার জন্য সে এসেছে সাহেব। তোমাদের শেষ করতে পরিবর্তন আসবে, ক্রান্তি আসবে। সাবধান, খুব সাবধান। ক্যাপ্টেনের দেহের সব রক্ত যেন অশীতিপর বৃদ্ধের কথা শুনে ঠান্ডা জল হয়ে গেল। তবুও গলায় তেজ এনে কোনো রকমে বললেন, নিমখারাম, তোর এত বড় সাহস তুই আমার সামনে বুক চিটিয়ে কথা বলিস? তোর ছেলের মতো তোকেও মেরে ফেলব আজ। রাগে লাল হয়ে উঠল ক্যাপ্টেনের মুখ। বন্দুক উঁচিয়ে ধরলেন তেওয়ারির মাথার দিকে লক্ষ্য করে। বৃদ্ধ কিন্তু অচঞ্চল, মুখে একটা ঠান্ডা হাসি নিয়ে আর একটু এগিয়ে এসে ধুতির খুঁট থেকে একটা খাম বের করে আনলো। গালামোহর করা নীল খাম। ক্যাপ্টেনের মুখের উপর সেটা ছুঁড়ে দিয়ে কোনো কথা না বলে পেছনে ফিরে চলে গেল সে। থনটন কিছুক্ষণ নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকলেন। হাত থেকে বন্দুকটা মাটিতে খসে পড়ল। কাঁপা দৃষ্টিতে নীল খামের দিকে তাকিয়ে থাকলেন। তারপর সেটাকে তুলে নিয়ে খুলে পড়তে থাকলেন। স্পষ্টভাবে সেখানে লেখা, থনটন আর একটা মাস। মেডিকেল লিভ নিয়ে ক্যাপ্টেন পরের দিন বিলেত যাত্রা করলেন। অনেক হয়েছে, এই দেশে আর নয়। এই দেশ ছাড়লে যদি বাঁচার উপায় হয়। মিস্টার ম্যাকফারসন বম্বের এক উচ্চপদস্থ রাজকর্মচারী, আবার একই সঙ্গে ক্যাপ্টেন থনটনের ভগ্নিপতিও। থনটন ভাঙা শরীর নিয়ে এসে উপস্থিত হলেন তার বোন ও ভগ্নিপতির বাড়িতে। থনটনের বোন দীর্ঘদিন পর ভাইকে কাছে পেয়ে আবেগতাড়িত হলেন, আবার ভাইয়ের শারীরিক অবস্থা দেখে শঙ্কিত হলেন। কাঁদতে কাঁদতে বললেন, এই অবস্থায় তুমি কোনোভাবেই জাহাজে উঠিয়া যাইতে পারিবে না। এইখানে আমাদের সাথে থাকো, খানিক সুস্থ হও, তারপরে দেশে যেও। ক্যাপ্টেনের আর বিন্দুমাত্র তেজ অবশিষ্ট নেই। শীতল কণ্ঠে বোনের দিকে তাকিয়ে বললেন, এই অভিশাপ আমাকে ছাড়িবে না ডিয়ার সিস্টার। আর এক মাস তারপরেই আমার শাস্তি বিধান। আমি আর কেবল 1 মাস। কি যা বলছো দাদা, কাজ করিয়া করিয়া তোমার মাথার বিকার ঘটিয়াছে। তোমার কিচ্ছু হইবে না, এসব চিন্তা ছাড়িয়া দাও। না, আমি চিন্তা ছাড়িলেও ও আমাকে ছাড়িবে না। ও আমার বুকের ওপর বসে আছে, আমাকেও মেরে ফেলবে। থনটনের এই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে গেলেন তার বোন। সঙ্গে ভগ্নিপতি ম্যাকফারসন ও লেডি থনটনও খুব ভয় পেলেন। দাদাকে ভালো করে তোলার জন্য দিন রাত তার সেবা করতে লাগলো তার বোন। একদিন বোনের অনুরোধে ক্যাপ্টেন থনটন একটি বিলেতি থিয়েটারে সন্ধেবেলাতে অভিনয় দেখতে গেলেন। সেদিন মহাকবি শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের অভিনয় ছিল। Marcel, listen myself. The bell then beating one. Peace, break me off. Ah! See where it comes again? In the same image, like the king that's dead. Thou art a scholar, speak to it, Horatio. Looks it not like the king, Marcus Horatio? Most like. It harrows me with fear and wonder. It would অভিনয় দেখতে দেখতে speak to it. হঠাৎ বক্সের উপর থেকে ক্যাপ্টেন থনটন আর্তনাদ করে উঠলেন। এই ওই তো এইখানেও এসেছে আমাকে মারতে। কেউ ওকে ধরো। ক্যাপ্টেনের বোন লেডি থনটন সকলে তড়িঘড়ি করে তাকে ঘিরে ধরলেন। ততক্ষণে ক্যাপ্টেন মূর্ছা গেছেন। বহু চেষ্টায় তার জ্ঞান ফিরতেই আবার বলে উঠলেন, তোমরা হ্যামলেটের পিতার প্রেতাত্মা দেখেছ? আমি দেখেছি। ওটা গফুরের প্রেতাত্মা। হ্যাঁ, ওটা গফুর। গফুর কে দাদা? তুমি ভুল দেখিয়াছ। একজন সিপাহী, বিনা বিচারে তাকে প্রাণদণ্ড দিয়েছি এই আমি। হ্যাঁ, আমি
3 দিন ক্যাপ্টেন থর্নটন শয্যাগত থাকলেন। চতুর্থ দিন তার অবস্থা একটু ভালো হলো, সকলে স্বস্তি বোধ করল। দুপুরের দিকে থর্নটন বাইরে এসে একটা ইজি চেয়ারে বসলেন। বাংলোর সামনে প্রকাণ্ড প্রান্তর, সমুদ্রের দিকে হাওয়া এসে তার কপালে জমে বিন্দু বিন্দু ঘামকে মুছে দিচ্ছিল। হঠাৎই নীল পতাকাধারী এক সৈনিক পুরুষ সেই বারান্দায় একেবারে ক্যাপ্টেনের মুখের সামনে এসে দাঁড়ালো। গফুর, তার পেছন পেছন এসে দাঁড়িয়েছে বহুজন, গদাই, পরীক্ষিত সহ আরো বহু এমন মানুষ যাদের মৃত্যুর পরোয়ানা নিজের হাতে লিখেছিলেন ক্যাপ্টেন থর্নটন। সৈনিক বেশধারী গফুর একটা নীল বর্ণ চিঠি বের করে ক্যাপ্টেনের স্থির নিষ্প্রহ চোখের সামনে তুলে ধরল। আজ সেই চিঠি খামে আবদ্ধ নয়, খোলা চিঠি। অক্ষরগুলো রক্ত দিয়ে লেখা। ক্যাপ্টেন থর্নটন নির্মিলিত দৃষ্টিতে পড়লেন। আজ 1859 সালের 17 জুলাই সূর্যাস্তের সঙ্গে তোমার পরমায়ু শেষ হলো ক্যাপ্টেন থর্নটন। থর্নটন গগনভেদী আর্তনাদ করে মূর্ছিত হয়ে পড়লেন। তার সেই মূর্ছা আর ভাঙল না। সেই চিৎকার শুনে সকলে দৌড়ে এলো। দাদার অবস্থা দেখে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ক্যাপ্টেন থর্নটনের বোন ছুটে এসে নীল বর্ণের পোশাকধারী সিপাহীকে তীব্র স্বরে জিজ্ঞাসা করে উঠলেন, এই কে তুই? ক্রান্তি।